গণভোটের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় না এনসিপি। জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির আশ্বাস ডক্টর ইউনূসের, জানালো জামায়াত। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি বিএনপির। ভোট প্রশ্নবিদ্ধ করার পায়তারার অভিযোগ নেতাদের। চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ সিইসির। সুন্দর নির্বাচন করতে না পারলে নিন্দিত হবে জাতি। গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তা সেনানিবাসের বিশেষ কারাগারে। পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। গুম খুনের দায়মুক্তি না দিয়ে বিচার করতে হবে, ভিআইপি সুবিধা নয়। সেনা কর্মকর্তাদের সাধারণ কারাগারে রাখার দাবি ভুক্তভোগীদের। এবং নিউমোরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তে বিক্ষোভ। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এমন অবস্থান তুলে ধরেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পুরো বিষয়টি জুলাই সনদের আওতাভুক্ত আছে। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গঠনের দাবি জানান তিনি। আর জামায়াত জানিয়েছে, জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া আবারও নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের একদিন পর যমুনায় ডক্টর ইউনূসের সাথে আলাদা বৈঠকে বসে এনসিপি ও জামাতে ইসলামী। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমের মুখোমুখি হন। বলেন, শুধু কাগজের সনদে বিশ্বাস করে না এনসিপি। আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পরই জুলাই সনদে সই করবে তার দল। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এ সময় নাহিদ ইসলাম কথা বলেন গণভোট, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ আরো কিছু বিষয়। প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে, তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। পরে সন্ধ্যায় বৈঠক শেষে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে তার দল। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য। অধ্যাদেশ খুব দুর্বল। অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন, পাওয়ার এবং অথরিটির দিক থেকে। প্রথমে গণভোট নিয়ে বিএনপি দ্বিমত পোষণ করলেও এখন সম্মত হয় দলটিকে ধন্যবাদ জানান জামাতের এ নেতা। বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে, আমরা এটা যোগ দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার পর আন্তর্জাতিক মহলে শ্রম নিরাপত্তার নিশ্চয়তা দিলেও আওয়ামী লীগ সরকার তার কিছুই করেনি বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর 3টি কনভেনশনের স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এবার এর পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশকে করতেই হবে। অতীতের মতো কেবল হবে বলে বসে থাকলে চলবে না। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কনভেনশনের অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। এগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন এবং সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন। রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে অধিকারগুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃতি নাই। রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো। তা বললাম যে তা তো হয়ে গেল, তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছি এক পর্যন্ত কিছু হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, রানা প্লাজা সেই কবেকার ঘটনা এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 55, রাজশাহী 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা এখন আছি সংসদীয় আসন 55, রাজশাহী 4, বাগমারা আসনে। এই আসনটিতে মোট ভোটার 3,16,000। আমাদের সঙ্গে অতিথি হিসেবে এখন আছেন রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। টুটুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, কিন্তু কেন মনোনয়ন প্রত্যাশা করছেন একটু বলবেন? ধন্যবাদ। ডিবিসি সহ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর যে প্রান্ত থেকে ডিবিসির শত হাজার দর্শক শ্রোতা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সৌরভ ভাই। আমি কেন নিজেকে প্রার্থী হিসাবে বিবেচনা করছি, আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিগত স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনের উনি বারবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আপনারা রাজপথে নামুন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের, পতন আন্দোলনের ভূমিকা রাখুন, নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন। তার আহ্বানে যারা সাড়া দিয়ে রাজপথে ছিল, রাজপথে সক্রিয় ভূমিকা রেখে যারা আন্দোলন সংগ্রাম সফল করার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইছে এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে স্বচ্ছ ক্লিন ইমেজের এবং সারা বাগমারা সহ সারা বাংলাদেশের সকল আসনে নিজ নিজ প্রার্থীরা যারা সারা মানুষের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে মিশে সামাজিকভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে, তাদের মধ্যে থেকে ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে আমি মনে করি আমি বাগমারায় আমার বিগত আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, সকল নেতাকর্মীদের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছি, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, যার কারণে আমি মনে করি যে আমি বিএনপির এই আসনে একজন যোগ্য প্রার্থী। আপনি যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে এই এলাকার উন্নয়নে কি ধরনের কাজ করবেন? ধন্যবাদ। আল্লাহ তাআলা যদি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে এই আসনে মনোনীত করেন এবং জনগণের ভোটে আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনারা জানেন এই বাগমারা একেবারে অবহেলিত একটা এলাকা এবং এই বাগমারাটা কৃষিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে এই বাগমারা আপনারা জানেন যে এটা কৃষি নির্ভর এলাকা। সুতরাং এই বাগমারায় যদি আমরা কৃষি ভিত্তিক আধুনিক শিল্প কারখানা স্থাপন করতে পারি এবং যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করতে পারি, তাহলে এই অঞ্চলের কৃষক ভাইরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। এবং আমি এই বাগমারাটাকে একটা সুন্দর মডেল উপজেলা করার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হলো বেকার মুক্ত করা। আপনারা জানেন বর্তমানে বাগমারা সহ সারা দেশে বেকারত্ব একটা অনেক বড় একটা সমস্যা, যার আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আগামী দিনে ধানের শীষ বিজয়ী হয়ে উনি যদি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পান, তাহলে উনি 18 মাসের একটা কর্মপরিকল্পনা দিয়েছেন এবং এর আলোকে আমিও চাই এই বাগমারায় একটা শিল্প কারখানা স্থাপন করা, পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে আমি চাই বেকার তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে সবাই যে শিক্ষিত হয়ে চাকরি করবে এবং চাকরির মাধ্যমে শুধু কর্মসংস্থান, শুধু এইটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেন নাই, উনি বলেছেন সবাইকে স্বাবলম্বী করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি ঠিক তারই আলোকে এই বাগমারাটাকে একটা কর্মসংস্থানের হাব বানাতে চাই, যার মাধ্যমে বেকার যুবকরা, তরুণরা যেন কর্মসংস্থানের মাধ্যমে এই বাগমারার অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। সামনে নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগের সম্ভাবনা নেই আসার, সেক্ষেত্রে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে, কেমন ভোটযুদ্ধ হবে আশা করছেন?
আপনি ঠিকই বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট যেইভাবে বিগত 16 বছর সারা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, যার কারণে তাদের বর্তমানে রাজনীতি করার মতো অবস্থা কিন্তু আমরা দেখি না। এখন বর্তমানে আমাদের মাঠের যে বিরোধী দল আছে আমাদের সাথে, আমরাও বিরোধী দল, আমরা যে প্রতিদ্বন্দ্বিতা দেখছি আপনারাও জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের অলরেডি প্রার্থী ঘোষণা করেছে, আরও অন্যান্য দল আছে, এনসিপি আছে, বিভিন্ন আছে। আমি বাগমারায় এই পর্যন্ত কিন্তু জামাত ছাড়া অন্য প্রার্থীকে এখনো আমরা দেখি নাই। সুতরাং জামাত আছে, তারা তাদের মতো কাজ করছে, কিন্তু রাজশাহীর এই বাগমারা সহ আমি মনে করি রাজশাহী বিভাগের একটি আসনেও জামাত বিএনপির সাথে সেভাবে প্রতিনিধিত্ব করার মতো পজিশনে নাই। কারণ এই অঞ্চলটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাটি, এই অঞ্চল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাটি, এই অঞ্চল আমার নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের মাটি। এখানে আমরা ইনশাল্লাহ বিএনপি বিজয় হব। বিজয়ী হওয়ার যে আশা করছেন, সেক্ষেত্রে আপনাদের দলীয় অনেকেই মনোনয়ন চাইছে, এই যে মনোনয়ন চাইছে অনেকেই, সেটা দলীয় বিরোধে একটা কোনো বিরোধ আছে কিনা, এই যে মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে সেই বিরোধ থাকলে কোনো নির্বাচন কোনো প্রভাব ফেলবে কিনা? আসলে এখানে মূলত বিরোধ নাই। বিরোধটা যেটা মনে করা হচ্ছে এরকম কোনো বিরোধ নাই। এখানে বাস্তবতা হলো বিএনপি একটা অনেক বড় দল, এই দলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কারোর সাথে কারো প্রতিহিংসা নেই। বিএনপির এই দেশে সর্বোচ্চ জনপ্রিয় দল হিসাবে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিবেন, ধানের শীষ তুলে দিবেন, আমরা ঠিক সেই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করবেন ইনশাল্লাহ। আপনি বয়সে অনেকটাই তরুণ, সেই জায়গা থেকে এখনো বিএনপির সাথে যুক্ত হননি, যুবদল করছেন। এই তরুণ বয়সে যদি জনপ্রতিনিধি হতে পারেন, সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন দলের জন্য, সাংগঠনিক অবস্থা ভালো করার জন্য? আপনি ঠিকই বলেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে প্রায় 4.5 কোটি নতুন ভোটার, এই 4.5 কোটি ভোটাররা কিন্তু 16 বছরে ভোট দিতে পারেন নাই। সুতরাং তরুণ প্রজন্মের সকলের ভোটটাই আমি পাবো, আমি বিশ্বাস। সারা বাংলাদেশ এখন তারুণ্যের জোয়ার চলছে, এই তারুণ্যের জোয়ারে আমি ইনশাল্লাহ সকলের সমর্থন এবং দোয়া নিয়ে আগামী দিনে বিজয় হবো ইনশাল্লাহ। ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা ছিলাম রাজশাহী 4 বাগমারা আসনে, আগামীকাল থাকবো রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে। দেখার জন্য চোখ রাখুন ডিবিসির পর্দায়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 55, রাজশাহী 4-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা যাচ্ছি সংসদীয় আসন 55, রাজশাহী 4 বাগমারা আসনে। এই উপজেলায় মোট ভোটার 3,16,000। এখানে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক DM জিয়াউর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি ভোটের মাঠে আছেন, মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাগমারা উপজেলা জাতীয় সংসদ 55 রাজশাহী 4 আসন থেকে প্রথমেই আমাদের ডিবিসির সাংবাদিক ছোট ভাই আমাদের সৌরভ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করছি। তার সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের আত্মত্যাগ করছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরূপভাবে 5ই আগস্ট যে সকল শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আপনার সামনে উপনীত হচ্ছে কথা নিয়ে। ভাইরা আমার, সবার আগে যেমন আমাদের তারেক রহমান বলছে বাংলাদেশ, সবার আগে আমার বাগমারার এই যে 16টা ইউনিয়ন, 2টি পৌরসভা, 3,16,000 ভোটার, প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লায় আমার জনগণ আছে। প্রতিটি জনগণের সঙ্গে আমি সুন্দরভাবে মিশার চেষ্টা করছি। জনগণের আগে আমাকে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত করেছে, চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি একটা কলেজের প্রিন্সিপাল। এক কথায় সকল স্তরের লোকজন আমার সঙ্গে মিশার ক্ষমতা রাখে, আমি মিশি। সকল দিক দিয়ে বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে দিয়েছে, এটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত। এই 31 দফা নিয়ে আমরা মাঠে মাঠে কাজ করছি, সকল লোকের সঙ্গে আমাদের সাক্ষাৎ চলছে। আমার বিশ্বাস মানুষের ছাড়া আছে, ইনশাল্লাহ নমিনেশন পালে আমি নির্বাচিত হব। আপনি নির্বাচিত হলে কি ধরনের কাজ করবেন? এলাকার কি ধরনের সমস্যা আছে, কি কাজ করবেন? বাগমারার প্রথম যেটা ছিল রক্তাক্ত জনপদ, সেখান থেকে আমরা অনেকটা অগ্রসর হয়েছি। রাজশাহী জেলার মধ্যে বাগমারা উপজেলা সম্ভাবনা একটা উপজেলা,
কৃষিতে স্বনির্ভর, অনুরূপভাবে মৎস্য শিল্প করা যায়। এখানে মৎস্য শিল্প বললে ভুল হবে না। এইভাবে যদি আমরা এই রক্তাক্ত বাগমারাকে আমরা যদি সকলে মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি করি, সকলে মিশার চেষ্টা করি, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করে দল মতের ঊর্ধ্বে থেকে সকল জনগণকে নিয়ে চিহ্নিত, যেমন রাস্তাঘাটের উন্নয়ন করব, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব, তেমনি আমাদের অনেক বেকার সমস্যা আছে, বেকার সমস্যার সমাধান করব। অনেক অসুস্থ ভাই চিকিৎসার হবে আত্মনাদ করছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের এখানে 50 সদস্য শয্যা বিশিষ্ট একটা মেডিকেল, সেই মেডিকেলটাতে আমাদের অনেকেই মানে ভঙ্গুর অবস্থা, স্বাস্থ্য খাত একবার ধ্বংসের দিকে। এই স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে আমরা এখানে কমপক্ষে 200 শয্যা বিশিষ্ট একটা স্বাস্থ্য খাতে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এভাবে যদি আমরা বলতে যাই, হিন্দু সম্প্রদায় আছে, তাদের ধর্ম মন্দির আছে, তাদের উপাসনায় আছে। আমাদের সরকার তো বলেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদেশে যারা জনগণ করছে সবাইকে বসবাস করবে। একটা কথা মনে রাখবেন, এখানকার হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত হয়েছে। এখানে হিন্দু সম্প্রদায়ের প্রায় 25,000 ভোটার আছে। ম্যাক্সিমাম ভোট ইনশাল্লাহ ধানের শীষ আমাদেরকে দিবে। এবং আমার সঙ্গে ভাইয়ের মতো সবাই বসে এই পূজা মণ্ডপ হলো 82টা পূজা মণ্ডপ, ম্যাক্সিমাম পূজা মণ্ডপে গেছি। আমাকে মনে হয়েছে কেউ আমার ভাই, কেউ আমার বোন, এরকম মনে হয়েছে। সব দিক দিয়ে মনে হয় তথ্য প্রযুক্তির যুগ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, জনাব তারেক রহমান অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা গঠন করে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা আছে সকল অভিজ্ঞতা কাজে লেগে বাগমারার জনসাধারণকে কাজে নিয়ে একটা আধুনিক বাগমারা আমি গড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভোটের মাঠে জামাত আছে, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাত এবার ভালো করেছে, সেই ক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন মাঠ পর্যায়ে, কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের সঙ্গে? দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের যে হিন্দু সম্পদের যে পরিমাণ ভোট আছে সারা দেশে, আমার কাছে মনে হয় পরিমাণ ভোট না। অন্য জায়গায় কি আছে বলতে পারবো না, তো বাগমারাতে হিন্দু সম্পদের যে ভোট আছে সে পরিমাণ ভোটই জামাত ইসলামের নাই। বিশ্ববিদ্যালয়ের একটি বিচ্ছিন্ন ঘটনা, ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল যারা ছিল দীর্ঘদিন মামলা খেয়েছে, মায়ের খেয়েছে, গুম হয়েছে, সংগঠন তৈরি করতে পারেনি। 1 বছর সময় পেলে দেখবেন আপনারা সকল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্যানেলে বিএনপি পাশ করে সকল ছাত্রদল, ওরা আমরা চিন্তার মধ্যে নেই। তো বাগমারা উপজেলায় জামাত ইসলামের তেমন কোনো সংগঠন নাই, তারা আছে, তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে। ইনশাল্লাহ এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না, কোনো রকম সহিংসতা, তারা তাদের ভোট করবে। তো আমরা 100 আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোট এখানে নির্বাচিত হবে ইনশাল্লাহ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আমাদের অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বেশিরভাগ মার্কিন নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় বুধবার প্রকাশিত জরিপের ফলে দেখা যায় 4,385 জন অংশগ্রহণকারীর মধ্যে 59% ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন। তবে মার্কিন স্বীকৃতির বিরোধিতা করেছেন 33% এবং বাকিরা স্বীকৃতি দেওয়া উচিত কিনা সে বিষয়ে নিশ্চিত নন। ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সমর্থকদের মধ্যে অর্ধেকের বেশি 53% ফিলিস্তিনকে মার্কিন স্বীকৃতি দেওয়ার বিরোধী, পক্ষে সমর্থন 41%। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের অন্যান্য স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নগরীর আগ্রাবাদে এই বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের যে কোনো স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে 1 নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। এরপরও সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আরো বৃহত্তর কর্মসূচি আসবে। এর ভিতরে যদি কর্তৃপক্ষ সরকার যদি চুক্তি কোনো প্রক্রিয়া করে, সাথে সাথে বাড়ি বিল্ডিং থেকে সল করা পর্যন্ত হরতাল অবরোধ আমরা ঘোষণা করতে বাধ্য থাকবো। মিরপুরে সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ে 9 ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে, তাই আপাতত সিরিজ জিততে মান বাঁচানোর ছক করছেন মিরাজরা। উইকেট বিবেচনায় শেষ ম্যাচেও দেখা যেতে পারে 4 স্পিনার তত্ত্ব। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চিত জয় হাতছাড়া করেছে বাংলাদেশ, সেই সাথে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ে 9 ওঠার সুযোগও। উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করা গেলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোতে পারত টাইগাররা। তখন কালো পিচের বিতর্ক ভুলে কিছুটা স্বস্তিও পাওয়া যেত।
র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশ এখন ভুলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের সামনে। তবে মাঠের লড়াই যেহেতু এখনও চলমান, তাই আপাতত সিরিজ জয়ে চোখ মিরাজদের। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন মিরপুরে বেশ প্রাণবন্তই দেখা গেছে ক্রিকেটারদের। যদিও গেল 2 ম্যাচে একাদশে না থাকা ক্রিকেটাররা এদিন ঐচ্ছিক অনুশীলন করেছেন ইনডোরে। গেল ম্যাচ থেকে শিক্ষা নিয়ে কোচিং স্টাফরাও মনোযোগ দিয়েছেন টপ অর্ডারে এবং ডেথ ওভার বোলিং পরিকল্পনায়। উইকেট বিবেচনায় এই ম্যাচেও 4 স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা বাংলাদেশের। তাই মিরাজ রিশাদের সাথে শেষ ম্যাচেও তানভীর নাসুমের থাকা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচে ভুল করলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই উইকেটের ধাঁচ বুঝে গেছে উইন্ডিজরা। 14 বছর বাংলাদেশের মাটিতে সিরিজ জিততে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় ড্যারেন স্যামির শিষ্যরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লাব সংগঠকদের বয়কটের ডাককে বুড়ো আঙুল দেখে নভেম্বরে প্রথম বিভাগ লিগ দিয়ে নতুন মৌসুম শুরু করতে চায় নবগঠিত সিসিডিএম কমিটি। পর্যায়ক্রমে অন্যান্য লিগগুলো সময়মতো মাঠে গড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী তারা। এবার ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো হচ্ছে বলে জানান ফাইনাল কমিটির চেয়ারম্যান। বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে সৃষ্টি হওয়া অচলাবস্থা কাটাতে ব্যস্ত নতুন পরিচালনা পর্ষদ। চলতি মাসের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকেই সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সামলাতে হচ্ছে এক কঠিন বাস্তবতা, ঢাকার ক্লাব সংগঠকদের লিগ বর্জন। নির্বাচন বয়কটের পর থেকে ঘরোয়া ক্রিকেটে কার্যত স্থবিরতা নেমে আসে। তবে এখন আশার আলো দেখা যাচ্ছে সামনে। বুধবার বিসিবিতে প্রথম বিভাগ ক্লাব সংগঠকদের নিয়ে আলোচনায় বসে সিসিডিএম চেয়ারম্যান। সেখানে নির্ধারিত হয় প্রথম বিভাগ দিয়ে আগামী ঘরোয়া মৌসুম শুরু করবে বিসিবি। তবে লিগ শুরুর সময় নিয়ে ক্লাবগুলোর কিছু আপত্তি রয়েছে, এই বিষয়ে সিসিডিএম এর কাছে জানান বলে জানিয়েছেন আদনান রহমান দীপন। আমরা শুরু করব ফার্স্ট ডিভিশন দিয়ে এবছর লিগ। কোনো ক্লাব থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা লিগ খেলবো না। তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে। ফার্স্ট ডিভিশনের জন্য 5টা মাঠ দরকার। 5টা মাঠ আমার কাছে কনফার্ম। আমি 5টা না, আমি 7টা মাঠ অলরেডি কনফার্ম করে ফেলছি। প্রথম বিভাগের পাশাপাশি ক্রমান্বয়ে দ্বিতীয় তৃতীয় বিভাগ সহ প্রিমিয়ার লিগ আয়োজনের কথাও ভাবছে সিসিডিএম এর নতুন কমিটি। তবে আসবে অংশগ্রহণ ফি সহ বেশ কিছু পরিবর্তন। সাবস্টেনশিয়াল একটা বিয়ে বাড়ছে, সেটা আমরা তাদেরকে বলেছি এবং আমি জানি না আপনাদের রিপোর্টিং এর কারণে বা এর কারণে তারা অলরেডি কিছু কিছু জানেন। ধারাবাহিকভাবে এগুলোকে অ্যাড্রেস করব এবং এই জিনিসগুলোকে আমরা কতটা প্র্যাগমেটিক ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করব। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ম্যাচ আয়োজনের জন্য আপাতত 7টি ভেন্যু পরিকল্পনায় থাকলেও 5টিতে খেলা আয়োজনের কথা ভাবছে বিসিবি। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা। ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়া জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক আসরে গিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশের সাঁতারুরা, মন্তব্য করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কোচ সাইদ মাকটিক। জাতীয় সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় দিনের ইভেন্ট শেষে এই মন্তব্য করেন এই মিশরীয় কোচ। বুধবারও এই প্রতিযোগিতায় হয়েছে 3টি জাতীয় রেকর্ড। এখনও পর্যন্ত 27টি স্বর্ণ জয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ইলেকট্রনিক স্কোরবোর্ড নিয়ে সমস্যার অথৈ সাগরে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। মিরপুরে সুইমিং ফেডারেশনের বিগ বাজেটের একটা স্কোরবোর্ড বসানো হয়েছিল বছর 6 আগে। শুরু থেকেই বিকল হওয়া সেই স্কোরবোর্ড এখনও আছে, তবে হয় না কাজের কাজ। মিরপুরে চলছে 34তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। ফলাফল নির্ধারিত হচ্ছে হ্যান্ড টাইমিংয়ে। প্রতি বছরই দায়সারা জাতীয় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকে ফেডারেশন। জাতীয় পর্যায়ে একের পর এক রেকর্ডের ফুলঝুরি, তবে আন্তর্জাতিকে নেই তেমন সাফল্য। 2016 সালে সবশেষ এসএ গেমসে সাঁতার থেকে পদক পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 9 বছর, আর দেখা মেলেনি পদকের। স্কোরবোর্ড না থাকার কারণে অবশ্যই এটার প্রভাব পড়ে। যেখানে ন্যানো সেকেন্ডেও নির্ধারণ গড়ে দেয় ফলাফলের পার্থক্য, সেখানে ম্যানুয়াল সিস্টেমে ফলাফল নির্ধারণ করাটা মোটেও ভালো কিছু না। আর এর প্রভাব আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে টের পায় বাংলাদেশের সাঁতারুরা। চলমান আসরে তৃতীয় দিনে জাতীয় রেকর্ড হয়েছে 3টি, আর আসরের মোট রেকর্ড 15টি। 100 মিটার ব্যাক স্ট্রোকে 57.95 সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন সামিউল ইসলাম রাফি। এই আসরে তার মোট রেকর্ড 6টি। কোচও আমার নিয়ে আশাবাদী। যদি কোচ যেভাবে প্ল্যান করতেছে বা ওই মোতাবেক যদি সবকিছু ইনশাল্লাহ ঠিক থাকে, ভালো ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। এখন পর্যন্ত এই আসরে 27টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী, 9টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনী, আর 3টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।